বাধ্যতা আবারও সেই নাম, যে নামটা একরকম মস্করা করে ডাকতো ত্রিনয়, তা আজকে এমন আবেগে পরিপূর্ণ। এবার গলার সে মস্করা বা ফাজলামার কোনো রেশ নেই, সেখানে ওই ডাকটা জানান দিচ্ছে একগুচ্ছ আবেগ, অনুভূতি। ভেতর থেকে কিছু একটা ঠেলে গিয়ে গলায় দলা পাকিয়ে গেল মান্যতার। মন কেমন কেমন করে উঠল, তবুও মুখ উঁচু করে সেই পুরুষটার চলে যাওয়া দেখল না সে। দোটানায় মনটা তখন ছটফটিয়ে চলেছে। এখন কি করবে সে? ঘড়ির কাঁটাটায় সময়টা রাত 10:30টার কাটায়। চারপাশটা কেমন মনে হচ্ছে গভীর রাত। শহরে এই 10:30টা যেন সন্ধ্যা, অথচ সন্ধ্যা নামতেই এবারের আশপাশটা কেমন ঘন গাঢ় অন্ধকারতে ডুবে গিয়েছে। কৃত্রিম আলো যেন সেই গাঢ় অন্ধকারের ঘনত্ব কাটাতে পারছে না। গাছপালায় আচ্ছাদিত মধ্যমণি হয়ে থাকা বাড়িটা যেন কেমন ভূতের বাড়ি বলেই মনে হলো কৌরির। তাদের বাড়িতে মানুষজন এত কম, সাথে সেই কম সংখ্যক মানুষগুলো কেমন শান্তশিষ্ট চুপচাপ। সেজন্য বাড়িটা আরো নিরিবিলি ঠেকছে। যে ঘরটাতে তাদের থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের মধ্যে সে দাঁড়ালো কৌরি। পুরনো বাড়িটায় থাকা রুমগুলো বেশ বড় সড়ো, সাথে খোলা বারান্দা, বাথরুম, সবকিছুই যেন বিশাল আকার। বাড়িটা পুরনো আমলের তৈরি। সামনে যেমন বিভিন্ন গাছপালার বাগান, পিছনেও বিশাল আকারের শান বাঁধানো একটা পুকুর রয়েছে, যার চারপাশে বড় বড় আম গাছ আর বিভিন্ন ধরনের গাছ লাগানো। পুকুরের ওপারও বিশাল বাজার আর কাঠ বাগান। কৌরি আশ্চর্য হয়েছে, শহরের মধ্যে পুকুরওয়ালা বাড়ি হয়। বিকালে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে তাকে ছোট চাচা শ্বশুরের মেয়ে ইতু। মেয়েটা ভারী মিষ্টি, একটু চঞ্চল স্বভাবের, কথাও বলে প্রচুর, তবে ভীষণ মিশুকে। ছোট চাচা শ্বশুরের দুই মেয়ে, একজন দেখে হঠাৎ যেন মান্যতার কথা মনে হলো, তো আরেকজনকে যেন মৌনতা। চাচি শাশুড়ির দৌড়াতে সাক্ষাতের পর কৌরির দুজনকে দেখে অন্তত তাই মনে হয়েছে। বয়সেও যেমন, পড়ালেখাও তারা যেন মান্যতার মৌনতার সমবয়সী। বড় মেয়েটা অসুস্থ থাকায় ভালো মন্দ আলাপন ছাড়া সেভাবে তার সাথে কথা হয়নি, তবে ছোটটার সাথে দীর্ঘ সময় কাটানো হয়েছে। ভাবনার এক পর্যায়ে নিজের দিকে তাকালো কৌরি। নিজের শ্বাস থেকে কিছুটা আড়ষ্টতা অনুভব করলো। তন্মধ্যে গম্ভীর স্বরের ডাক পড়ল, করি, আমি এখানে, এসো। পুনরায় নিজের দিকে একবার লক্ষ্য করলো কৌরি। নতুন পাট ভাঙা গাঢ় লাল একটা জামদানি শাড়ি পরা। ছোট চাচি শাশুড়ি ভীষণ মিষ্টভাষী এবং সোজাসাপটা দিল খোলা মানুষ। মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ ওনার। সেই আচরণ কৌরির উপরে প্রভাব ফেলেছে। দুপুর হতে এটুকু সময়ের মধ্যে নিজের বাপের বাড়ির, এ বাড়ির অনেক কিছু মন খুলে গল্প করেছেন তিনি। তার আচরণে কৌরির মনে হয়নি সে প্রথম এ বাড়িতে এসেছে এবং এই মানুষটা কি প্রথম দেখেছে। বরং এরকমটাই মনে হয়েছে তিনি যেন তার কতদিনের চেনা জানা। সে মানুষটা রাতের খাবারের পর কৌরিকে ডেকে নিয়ে তার পরিহিত শাড়িটা পাল্টে দিয়ে সেখানে নতুন জামদানি শাড়িটা আটপৌরে করে তাকে পরিয়ে দিয়েছেন। আর গহনা তো কৌরির পরাই ছিল, এক্সট্রা মাথায় একটা টিকলি ঝুলিয়ে দিয়েছেন। তারপর তাকে দেখে হাজারো প্রশংসার বার্তা সুরে দুষ্টু মিষ্টি গলায় আরো বলেছেন, বিয়ে হলে নতুন নতুন সব সময় একটু সেজে গুজে থাকতে হয়। চাচি শাশুড়ির এরকম দিল খোলা কথায় কি যে লজ্জায় পড়েছিল কৌরি। উফ, এখন মনে হচ্ছে রুমে আসার থেকে ওনার ওখানেই থাকা উচিত ছিল। কি হলো, এসো। ফের ডাকে সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো কৌরি। ধীর কদমে পা বাড়ালো কাঙ্ক্ষিত মানুষটার ডাকে। বিশাল খোলা বারান্দায় শটান দাঁড়িয়ে আছে নিভান। এই বারান্দা দাঁড়ানো মানে সামনে দেখা যায় না পিছন। রুমটা বাড়িটার হয়তো সাইডে। কৌরি নজর ঘুরিয়ে ফিরে দেখলো, হ্যাঁ, রুমটা বাড়িটার দক্ষিণ সাইডে। দাঁড়িয়ে পড়লে কেন? কাছে এসো। কাছে এসো কথাটা ভিতরটা কেমন যেন উথাল বাতাল করে উঠলো। তবুও কৌরি এগিয়ে গেল। তাকে পাশাপাশি দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিভান কাছে টেনে বুকে জড়িয়ে নিল একদম শক্তপোক্ত বাঁধনে। পরপর ঘন চুম্বনে ছুঁয়ে দিল কৌরির মাথার সিথি আর কপাল। ফের বলল, আমার কাছে একটু আসতে ইচ্ছে করে না, তাই না? উত্তর দেওয়ার পর্যায়ে নেই কৌরি, তবে সকল লজ্জা কাটিয়ে নিবিড়ভাবে মাথা চেপে দিল অভিযোগ করা মানুষটার বুকে। নীরবে দুহাতের মুঠে খামচে ধরলো সে মানুষটার গায়ের পিঠের অংশের শার্ট। ফের ভেতরের আড়ষ্টতা কাটিয়ে নিজেও একটু নিবিড় হলো সেই পুরুষালী শরীরের সাথে মিশে গিয়ে। কৌরির মনে হলো মানুষটা যেন কত মুহূর্ত ধরে তাকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিল। আর সেই অপেক্ষার মৃদু অভিযোগের শব্দ হয়ে ঝরছে, যার উত্তরও কৌরির মুখে না হলেও নিজের কর্ম দ্বারা দিয়ে দিয়েছে। হয়তো সেই মানুষটাও সেটা উপলব্ধি করে আর কথা বাড়ায়নি। কাল বিকেলেই চলে যেত নিভান আর গৌরী, তবে আবিদা জাহানের অনুরোধে যেতে পারেনি। নিভানেরও এ বাড়ির প্রতি বিশেষ দুর্বলতা থাকায় একবার অনুরোধে কেমন সেও থেকে গিয়েছে। সকালে যখন নিভান পুনরায় যাবার কথা বলল, বৃদ্ধা মুখটা অসহায় দেখালো। নিভান বুঝলো সে অসহায়ত্ব, তবে বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। তবে বৃদ্ধা মানুষটা তার রাতের কাছে আবারও অনুরোধ করে বসলেন, আর একটা দিনও কি থেকে যাওয়া যায় না দাদু ভাই? বিশ্বাস করো, তোমাদের এই বাড়ি থেকে একদম যেতে দিতে ইচ্ছা করছে না, তবে তা স্বার্থপরতা হয়ে যাবে। তাই আর ওই একটা দিন যদি থেকে যেতে তোমরা, এই বৃদ্ধা মানুষটার মনটাই খুব শান্তি পেত, সন্তুষ্ট হতো।
নিভান তড়িৎ কিছুই বলল না। তবে নিজের মনও কি চাইছে না বৃদ্ধা মানুষটার অনুরোধ পুনরায় সায় দিতে? চাইছে তো, তবে কি করবে সে? দাদিমার অনুরোধ ইচ্ছেকে বারবার প্রশ্রয় দিলে এ বাড়ির প্রতি মায়া বাড়বে তার। তখন ও বাড়ির প্রতি সব মোহ মায়া ত্যাগ করে এ বাড়িতে থাকতে চাইবে মন, যেটা দাদুমা সব সময় চেয়ে এসেছে তার মনও। তবে মনকে কখনোই প্রাধান্য দেয়নি সে। না হলে শত গঞ্জনা অপমান সহ্য করে ও বাড়িতে থেকে যাওয়ার কোনো মানেই ছিল না। সব কিছু ছেড়ে ছুড়ে এ বাড়িতে এসে থাকতে পারত সে। নিজের ভাগ্যের নির্ধারিত সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ পাওনা আদর ভালোবাসা সব কিছু ছাড়তে পারলেও পারেনি নিজের মায়ের স্নেহ মমতা ছাড়তে, ত্যাগ করতে। তাই মায়ের স্নেহ মমতা আর ভালোবাসার বাঁধনে বাধা হয়ে ও বাড়িতে রয়ে যেতে হয়েছে তাকে, এখনো থাকতে হচ্ছে। এখন অবশ্যই মায়ের প্রসঙ্গ বাদেও বিষয়টা আলাদা। এখন যে শুধু মায়ের স্নেহ মমতার বন্ধনে আটকা পড়ে আছে এমনটা নয়। এখন সময়ের চিত্ত বদলেছে অনেকের মন মানসিকতাও। আজ ও বাড়ির প্রতিটি মানুষের স্নেহ মমতার বন্ধনে আটকা সে। এমনকি যে দাদুমা পর্যন্ত তাকে হেই নজরে দেখত, তিনিও আজ নিভান চোখের আড়াল হলে বারবার খোঁজ খবর নিতে থাকেন। এই যে কয়েক ঘন্টার জন্য বাড়ি থেকে এসেছে, তার মধ্যে কতবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন তারা বাড়িতে ফিরছে কখন। শুধু যে দাদুমা ফোন দিয়েছেন এমনটা নয়, সবাই ফোন দিয়ে বিরক্ত করে দিচ্ছে তাকে। কি করে সেসব মায়া টান ত্যাগ করে এই বাড়িতে রয়ে যাবে সে? অথচ স্বস্তি শান্তি তার এ বাড়িতে, আর ভালোবাসার মানুষগুলো তার ও বাড়িতে। কি এক দোটানা! দাদুমা, আমি আবার আসবো তো, সময় পেলেই আপনার নাতবউকে নিয়ে আপনার এখান থেকে ঘুরে যাব। আর সেবার এসে যদি আমাকে মৃত দেখতে হয় তোমাকে, আফসোস হবে না আর একটিবারও এই অসুস্থ বুড়িটার অনুরোধ রাখতে না পারার জন্য? নিভান ভিতরে ভীষণ অসহায় বোধ করলো, অথচ বাহিরে নিভান শক্ত কঠিন দৃঢ় হয়ে বসে থাকলো। গৌরীও চুপচাপ তার পাশে বসে আছে। কিছু কথা তারও বলতে ইচ্ছে করছে, তবে সম্পর্কের নতুনত্ব ভেঙে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করতে জিহ্বায় কিছুতেই নাড়াতে ইচ্ছে করছে না, মন সায় দিচ্ছে না। তন্মধ্যে সেখানে উপস্থিত নিভানের ছোট চাচি ঝুমুর বললেন, নিভান থেকে যাও না, দাদুমা এত করে যখন বলছেন অসুস্থ মানুষটার অনুরোধটা আরেকটাবার রাখো। কাল সকাল অবধি না হয় আজ বিকেল পর্যন্ত থেকে যাও। নিভান সময় নিয়ে সায় জানালো। মুহূর্তেই বৃদ্ধা মানুষটার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আবেগপ্রবণ হয়ে তিনি বলেই বসলেন, এই বুড়ির অনুরোধটা রেখেছো, আমি খুব খুশি হয়েছি দাদু ভাই, খুব খুশি হয়েছি। নিভান সৌজন্যে হাসলো, তবে মনে মনে আরেকটা দিন এর বাড়িতে কাটানোর সুযোগে সেও খুশি হলো। খুশিটা সর্বসম্মুখে বহিঃপ্রকাশ না করলেও পাশে থাকা মেয়েটা হয়তো বুঝে ফেললো। গৌরী নিভানের দিকে এক পলক তাকাতেই নিভান নিজেকে আড়াল করতে উঠে দাঁড়ালো। দাদুমাকে বিশ্রাম নিতে বলে এ বাড়িতে তাদের জন্য বরাদ্দকৃত রুমটার দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে মনে মনে হাসলো গৌরী। নিজের গম্ভীর দৃঢ় মনোবল খোলাসা থেকে সহজে বের হতে চায় না মানুষটা। দীর্ঘ 4.5 মাসের পরিচিতিতে গৌরী নিজের ব্যতীত অন্তত কারোর সামনে ওই মানুষটাকে নিজের গম্ভীর স্বভাব দৃঢ় মনোবলের খোলাসা ছাড়তে দেখেনি। বাহিরের মানুষের সাথে খুব কম এবং ব্যক্তিত্বের সাথেই কথা বলে। সেখানে মানুষটাকে ভেতর থেকে তো দূর, বাহির থেকেও বোঝা দায় হয়ে যায়। সেই হিসেবে নিঃসন্দেহে গৌরী সৌভাগ্যবতী। ওই মানুষটা তার ভেতর বাহিরটা সানন্দে সঁপে দিয়েছে তাকে। ছোট বৌমা, আজরারকে বলো লোকটা কি পুকুর থেকে মাছ তুলতে, আর আজ সব বাড়ির শাক সবজি মাছ মাংস রান্না করবে, সব টাটকা। আমার আউসাফ বাড়ির শাক সবজি, পুকুরে সদ্য ধরা মাছ, বাড়ির পালা হাঁস মুরগি গোস্ত খেতে খুব ভালোবাসতো। নিশ্চয়ই নিভান দাদু ভাইও বাবার মতো ধারা পেয়েছে, যদিও দেখলাম তো তার খাবারের পরিমাণ সীমিত। বাবার মতো খাদ্যরসিক নয় সে। আবার জিজ্ঞাসাও তো করা হলো না তার খাবারের পছন্দ অপছন্দতা। তবু বাড়ির টাটকা শাক সবজি মাছ মাংসতে মনে হয় না তার অপছন্দ হবে। তুমি ময়নার মাকে নিয়ে রান্নার গোছানোর ব্যবস্থা শুরু করে দাও। বয়স্ক মানুষটা একাধারে এত কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠলেন। শারীরিক অসুস্থতার তোড়ে ঘন শ্বাস ফেলতেই সেটা বুঝে গেল। তা দেখে তড়িৎ নিভানের ছোট চাচি ঝুমুর বললেন,
আম্মা, আপনি ব্যস্ত হবেন না, অসুস্থ হয়ে পড়বেন তো। আপনি না বললেও নিভান থাকার কথাই বলবে। আমি আপনার চিন্তাভাবনার মতোই ব্যবস্থা করব ভেবে নিয়েছিলাম। আর আপনার ছেলে তো মাছ ধরার জন্য লোক ডাকতে গেছে। আপনি নিভানকে না মানাতে পারলেও কি, আজ তিনি নিভানকে আর বৌমাকে কিছুতেই যেতে দিতেন না। ছেলের বউয়ের আচরণে খুশি হলেন আবিদা জাহান। যদিও শুধু আজ নয়, ঝুমুর এ বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে এই অবধি তিনি তার উপর খুশি সন্তুষ্ট। ঝুমুর সহজ সরল মেয়ে মানুষ, সংসারের মার প্যাচ বুঝলেও সহজে সেসব ঝামেলায় জড়াতে চায় না। হিংসা অহংকার জিনিসটা তার মধ্যে ক্ষীণ। হুটহাট সবার সাথে যেমন মিশতে পারে, তেমন সবাইকে আপন করে নিতেও তার সময় লাগে না। মিষ্টি চেহারার সাথে সাথে মিষ্টি ভাষী, কোমল স্বভাবে সে। এই যে একটা অসুস্থ মানুষকে পালা সহ সংসারটা কি সুন্দর নিপুণ হাতে না সামনে নিয়েছে। আম্মা, আপনি বিশ্রাম নিন, দুশ্চিন্তা করবেন না। আমি আপনার ভাবনা অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করেছি। যাই দেখি ময়নার মাকে মশলাপাতি গোছানোর বাটাবাটি করতে বলি। চলো কৌরি। এত সময় নীরব দর্শক করে এবার নড়ে চড়ে বসলো। ওঠার প্রস্তুতি নেওয়ার আগে আবিদা জাহান বললেন, দাদুমণি আমার এখানে কিছুক্ষণ সময় থাকুক, তুমি বরং নিতু ইতু দাদুমণিকে এখানে ডেকে দাও। আচ্ছা। ঝুমুর বেরিয়ে গেলেন। কৌরির সাথে টুকটাক কথা শুরু করলেন আবিদা জাহান। মেয়েটা বেশ শান্তশিষ্ট, কোমল স্বভাবের, বেশ পছন্দ হয়েছে ওনার। কৌরির বাপের বাড়িতে কে কে আছে, তার নানু দাদু আছেন কিনা, টুকিটাকি খোশ গল্পে মত্ত হলেন তিনি। অল্প প্রশ্নোত্তরে কৌরিকে ছেড়ে দিয়ে নিজের ছেলেবেলা, সংসারের জীবন, স্বামীর সন্তান এসব নিয়ে গল্পে ঢুকলেন। তার মধ্যে ইতু নিতু এসে হাজির হলো। ছোট চাচার দুই মেয়ের মধ্যে নিতু বড়, স্বভাবে মেয়েটা মৃদুভাষী শান্ত চুপচাপ স্বভাবের। আর ছোট ইতু বড়টার বিপরীত স্বভাবের। সে সারাক্ষণ যেন তার মুখে খই ফুটছে, কারো নিষেধ বারণে তার মুখ বন্ধ নেই। মুখের সঙ্গে সঙ্গে স্বভাবেও চঞ্চল সে, তবে লাজুকে, যার সামনে সে নিজের মনের কথা গাইতে পারে না, চঞ্চল স্বভাব প্রকাশ করতে পারে না, তার সাথে সে সহজে মিশে না। কৌরি স্বভাবে শান্তশিষ্ট হলেও কৌরির সাথে তার দারুণ পটে গেছে, ভাব হয়েছে। অথচ একবার কোনো মতে নিভানের সাথে আলাপ সেরে তার সামনে আর সহজে যায়নি সে। দু বোন দাদুমার ঘরে পা রাখতেই দৌড়ে এসে কৌরির হাত জড়িয়ে কৌরির পাশে বসে পড়ল ইতু। বিনিময়ে কৌরি মিষ্টি করে হাসলো। তার মধ্যে নিতু বলল, সব জায়গায় এত দৌড়াদৌড়ি লাফালাফি কিসের? ঘাস ফড়িংয়ের মতো সারাদিন ছটফটিয়ে যাচ্ছে। তুই যেভাবে ওনার হাতটা ধরে টেনে ধরলি। বয়সে বড় অথচ কাল সাক্ষাতের পর থেকেই মেয়েটা আপনি সম্বোধনে তার সাথে কথা বলে চলেছে। কৌরের বিষয়টা বেশ অস্বস্তি দিচ্ছে, তবুও মেয়েটা মানতে নারাজ। কাল না পেরে একবার আপনি বলতে নিষেধও করেছে, তবুও নিতু সেই থেকে তাকে আপনি আপনি করে বলে চলেছে। কৌরি নিষেধ করায় তখন এটাও বলেছে, আপনি আমার বয়সে বড় না হলে সম্পর্কে আমার অনেকটা বড়। ভাইয়া এই বাড়ির বড় ছেলে, আর বউকে তুমি বলে সম্বোধন করে কথা বলে আম্মু তো রাগ করবেন, কেমন যেন ভালো লাগবে না। কৌরি আর কিছুই বলেনি। ইতুকে বকতে দেখে কৌরি নরম গলায় বলল, থাক আপু, ওকে বকবেন না, ওর বয়সটা চঞ্চলতার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলেও কি, বাড়িতে দু একজন এরকম না থাকলে বাড়িটা কেমন যেন বাড়িই মনে হয় না। ইতু মুখটা ভার রেখে তৎক্ষণাৎ গম্ভীর গলায় কৌরির কথার প্রেক্ষিতে বলল, এইটা আম্মু আর আপু, বুঝলে তো? আমি ওনাদের মতো ওইরকম চুপচাপ শান্ত হয়ে সবসময় থাকতে পারি না বাপু। নিতু ইতুর কথার উত্তর না দিয়ে কৌরির কথার উত্তর দিল, বাহ, আপনি দেখি বাবা আর দাদুমার মতো কথা বলেন। বাবা আর দাদুমার লাই পেপে দিন দিন ও চঞ্চলতা, লাফানো ঝাপানো আরো বেড়ে যাচ্ছে। দল যত ভারী হচ্ছে তত স্বভাবে ঘাস ফড়িং হচ্ছে, চললে তো থামতেই চায় না। এবার আবিদা জাহান মুখ খুললেন, থাক না দাদুমণি, সবে ক্লাস 6-এ উঠেছে, ওই রকম বয়সে সবাই একটু আধটু এরকম থাকে। বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে কি, ঠিক হয়ে যায়। ওই রকম বয়সে আমিও ইতু দাদুমণির মতোই চঞ্চলের সাথে উড়নচণ্ডী স্বভাবের ছিলাম। আমার ছেলেবেলার ছায়াটা আমি ইতু দাদুমণির মধ্যেই দেখতে পাই, উপলব্ধি করি। আর সেই বয়সে তো আমার বিয়ে হয়ে গেল, তারপর তো সেই ছটপট স্বভাব, অনবল কথা বলা সব তো ছুটে গেল। আমি হয়ে গেলাম সংসারের দোলাচলে পাক্কা সুগৃহিণী। তারপর মা হলাম।
ভরা সংসার হলো আমার, স্বামী বরাবর হলো, সুস্থ সবল সন্তান হারালাম। এত নাতি নাতনিদের ভিড়ে কে আছে আমার সেই ঘাতফড়িংয়ের মতো লাফিয়ে চলা আর বেশি বেশি কথা বলার স্বভাব? সে তো সেই কবে চুকে বুকে গেছে। ছোট দাদুমণিও এই রকম চুকে বুকে যাবে, তাই তাকে বকা না নিষেধ করো না। তুমি বরং কাছে এসো, দেখি জ্বরটা কমেছে কিনা। নিতু আর একটা শব্দ উচ্চারণ করলে না। ইতুকে সে প্রচন্ড ভালোবাসে, তবে তার ছটফটে স্বভাবের মাঝে মধ্যে বিরক্ত হয়ে দু একটা কথা বলে, বকাবকি করে। তবে মা আর সে যখনই ইতুকে বকে, তখনই দাদুমা আর বাবা তার ঢাল হয়ে এরকম ইমোশনাল কথাবার্তা শুনিয়ে তাদেরকে চুপ করিয়ে দেয়। দাদুমার কাছে গিয়ে বসলো নিতু। যদিও জ্বরটা কমেছে, তবে দাদুমার হাতের শীতল মায়ামাখা ছোঁয়া, আদরের স্পর্শ তার ভালো লাগে। কাছে গিয়ে বসতে নিতুর কপালে হাত রেখে জ্বর পরিমাপ করলেন আবিদা জাহান। কালকের 104-এর ঘরের তাপমাত্রাটা কমে গেছে, তবে পুরোপুরি গায়ের তপ্ততা কমেনি। নিতু জ্বর পরিমাণ মাপতে মাপতে ইতুর দিকে তাকালে খেয়াল করলো তিনি আপুর বকাতে ইতু মন খারাপ করে চুপচাপ বসে আছে, যা মেয়েটার স্বভাবের সাথে বড়ই বেমানান। ওনার নজরেও ভালো লাগে না। তা দেখে আবিদা জাহান ইতুর রাগ ভাঙাতে বললেন, ছোট দাদুমণি, আমার রসুনের আচারের বয়মটা এনে তোমার ভাবিমণিরকে খেতে দাও দেখি। ইতুর চোখ জল জল করে উঠল। বছরে বড় বড় 2 বয়ম রসুনের আচার বানানো হয়। দাদুমার পছন্দনীয় বলে বানানোটা জরুরি। মূলত দাদুমাই বানান। শুধু যে দাদুমার পছন্দ এমনটা নয়, দাদুমার মতো তারও পছন্দ। আর দাদুমার হাতের আচার মানে উফ, মারাত্মক লোভনীয় স্বাদ। কিন্তু রান্নাঘরে যে রসুনের আচারের বয়মটা রাখা হয়, ওটাতে সহজে হাত দেয় না ইতু। মায়ের বকুনির সাথে কয়েকটা মারো ফ্রি, সাথে বাবার কাছে হাজারটা নালিশ। তার মধ্যে তবে মাঝে মধ্যে সুযোগ পেলে অবশ্যই ছাড়ে না ইতু। এক বাটি আচার অনায়াসে খেয়ে নেয় ইতু। তবে দাদুমার ঘরের আচারের বয়মগুলো তার জন্য ফ্রি। তবুও মা দেখতে পেলে ফ্রিটা লাভ সুদবোধ সহ বকাবকি রাগারাগি করে উসুর করে নেন। তবে দাদিমা যদি বলেন তিনি খেতে বলেছেন, বিষয়টা আলাদা। তখন মা একটু আধটুর বকলেও রাগারাগি আর করেন না, বাবাকে নালিশও জানান না। দাদিমার আদেশ পেতেই ঘরের সাথে লাগোয়া ছোট্ট রুমটার দিকে ছুট লাগালো ইতু। তা দেখে নিতু আর আবিদা জাহান হাসলেন। নড়বড়ে স্বরে ফের বললেন, নারকেলের নাড়ুর বয়মটাও নিয়ে এসো দাদুমণি। ইতু শুধু বয়ম আনলো না, সাথে বাটি চামচও আনলো। বয়মের মুখ খুলে এক বাটি গৌরীকে দিয়ে নিজে আরেক বাটিতে নিয়ে খেতে বসলো। দ্বিতীয়ত আর কারো কথা ভাবলো না, তাতে কেউ কিছু বললেও না। গৌরীর আচার খাওয়ার আগে দাদুমা তাকে আর নিতুকে নাড়ু বের করে দিলেন। গৌরীও সেটাই খেলো আগে। নারকেল নাড়ু সে আগেও খেয়েছে, তবে এটার স্বাদ আলাদা, অসাধারণ। আচারটা খেতে বুঝতে পারলো পরিপক্ক হাতের বানানো এগুলো। বাটা রসুনের আচার নয়, সরিষার তেলে ডোবানো বিভিন্ন মশলার উপকরণে আস্ত কোয়া ছাড়ানো রসুনের আচার। রসুনের আচারটাই প্রথম খেলো গৌরী। সত্যি অসাধারণ স্বাদ গন্ধ। আচার খাওয়ার ফাঁকে ফাঁকে রসুনের আচার বানানো সহ বিভিন্ন আচার বানানোর গল্প শুনলো দাদুমার মুখ থেকে। এর মধ্যে বিরতিহীন ইতুর আচার খাওয়া নিয়ে মজাও করলো নিতু। সেটা নিয়ে খেপলো না ইতু। নাতবো নাতনিদের নিয়ে গল্প গুজবের সময়টা যেন আবিদা জাহানের কাছে সুখ সুখ শান্তি শান্তি একটা অনুভূতি অনুভব হতে লাগলো। 3 ছেলে ওনার, একজনকে তো কবে হারিয়ে বসলেন, দ্বিতীয়জন নিজের স্বার্থ সুখ স্বাচ্ছন্দ্যে বিলাসবহুল জীবন যাপন গড়তে মাকে ছেড়ে নিজ ইচ্ছায় সুখের দেশে পাড়ি জমিয়েছে। সেখানে কেমন সুখে তার দিন পার হচ্ছে আবিদা জাহান জানেন না, তবে আল্লাহর কাছে সর্বদা কামনা করেন তাকে সুখে রাখুক। আর তৃতীয় জন তার বৃদ্ধ বয়সের অবলম্বন হয়ে রয়ে গিয়েছেন। বিশাল বড় বাড়িটাতে সামান্য এই কয়েকজন মানুষের পদচারণ নগণ্য। সারাক্ষণ নীরব নিস্তব্ধ থাকা বাড়িটাতে 2 জন মানুষ বাড়তে কেমন একটা হইচই পূর্ণ ঝলমলে পরিবেশ সৃষ্টি হয়েছে। কেমন তৃপ্ত অনুভব হলো ওনার নজর, তৃপ্ত হলো ওনার বৃদ্ধা মন। সেই মনে আরেকটা আকাঙ্ক্ষা চেপে বসলো। এই ছেলে মেয়ে দুটোকে যদি তিনি এই বাড়িতে বরাবরের জন্য রেখে দিতে পারতেন।
সকাল পেরিয়ে 11টা বাজতে না বাজতেই তালুকদার ভিলাতে হঠাৎ গাড়ির শব্দ। এই অসময়ে কে বা কারা এলো? দৌড়ে গিয়ে ছাদের কোণ ঘেঁষে দাঁড়ালো ইতু। মুখ নিচু করে সামনের লন এরিয়ায় দেখার চেষ্টা করলো অসময়ে কে বা কারা এসেছে। কৌরি তখন নিতু আর ইতুর সাথে ছাদটা ঘুরে ঘুরে দেখার সাথে সাথে আশেপাশের সবুজ সমাহারের মনোমুগ্ধকর পরিবেশে ডুবেছিল। নিভানের দাদু বাড়ির জায়গাটা গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি এলাকায়। আশেপাশের প্রতিটি বাড়ি সবুজের সমাহারে ছেয়ে আছে। শহরের পরিবেশের মতো শুধু বহুতল উঁচু উঁচু রঞ্জিত বিল্ডিং এ একের পর এক সীমানা ভেদ করা বাড়ি করা নয়, বালু সিমেন্টের রড কংক্রিট দিয়ে তৈরি করা গাছপালাহীন ফাঁকা বাড়িও কম। প্রতিটি বাড়িতে ফল ফুল ছাড়াও বিভিন্ন গাছের আগান বাগান। উঁচু নিচু প্রতিটি বিল্ডিং এর সামনে পেছনে লন, ছাদ বারান্দা, এমনকি ছাদেও সবুজ সমাহারে ছাওয়া। শহরের ছোঁয়ায় সমৃদ্ধি বোনা আলাদা এই সবুজ সমাহারের পরিবেশটা কৌরিকে বিমুগ্ধ করেছে। তাই মুগ্ধ হয়ে আশপাশটা দেখছিল। হঠাৎ জোরে সোরে গাড়ির হর্ন বাজতেই ইতু পিছে পিছে নিতুত কৌতূহলী নজর নিয়ে ছাদের কিনারায় এগিয়ে গিয়ে দাঁড়ালো। মুহূর্তে কপাল কুঞ্চিত করে বলল, এত ছেলে মেয়ে এনারা কারা? দুজনের দেখা দেখি কৌরিও এগিয়ে গেল। নজর নিজ মুখ করতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। আচমকা ঠোঁট ফুটল হাসি। তৎক্ষণাৎ নিচে বিনা আমন্ত্রণে আগত মেহমানদের কাছে পৌঁছে গেলেন এ বাড়ির ছোট ছেলে, অর্থাৎ নিভানের ছোট চাচা আশার সাহেব। তিনি বাড়ির পেছনের পুকুরে মাছ মারার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ অসময়ে বাড়িতে গাড়ির হর্ন বাজার শব্দ শুনে সদরে চলে এলেন। এসে গাড়ি ভর্তি মানুষ দেখে চমকে গেলেন। ইভানকে ড্রাইভিং সিট থেকে নামতে দেখে অমায়িক হেসে দিলেন। ইভান সালাম দিল, ফের স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, বিনা নিমন্ত্রণে চলে এলাম চাচাজান। শুধু বাড়ির ছেলেটাকে নিমন্ত্রণ করে খাওয়াবেন? তা তো হতে দেওয়া যায় না। আরে কি বলো, নিবান কেন একা এবারে ছেলে হতে যাবে? তুমি নাফিম, তোমরা সবাই আমাদের আপনজন। চলে এসেছো, ভালো করেছো। চলো চলো ভিতরে চলো, আম্মা দেখলে খুব খুশি হবেন। আপনজন হলে শুধু দাদা ভাইকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসলেন কেন? আমাদের কেন নিমন্ত্রণ দিলেন না? তোমাদেরকেও আসার কথা বলেছিলাম, কিন্তু ভাবি তো না করলেন। বললেন বিয়ে বাড়িতে মানুষের ভরপুর, বাড়ির ছেলে মেয়ে সব চলে গেলে বিষয়টা কেমন দেখায়। তাই তো আর জোরাজুরি করতে পারলাম না। ততক্ষণে গাড়ি থেকে মান্যতা, মৌনতা, নাফিম, তন্ময়ী নেমে পড়েছে। এমনকি বিধি আর কানুন কেউ নিয়ে আসতে ভুলেনি ইভান। আশার সাহেবের সাথে দুষ্টু মিষ্টি তর্ক বিতর্ক করতে করতেই বাড়ির ভেতরে পা রাখলো ইভান। সঙ্গে সবাই। ভেতরে ঢুকতে আশার সাহেব নিজের স্ত্রীকে ডাক দিলেন।